আচ্ছা, এখানে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শিশির2 থিওরি পেপারের যে টাইপস অফ রকস অ্যান্ড মিনারেলস এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যে গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট, পেগমাটাইট, নিশ, শেল, স্যান্ডস্টোন, স্লেট, মার্বেল, কোয়ার্টসাইট, এই এতগুলো যে রয়েছে সেইগুলো আমরা একটু পড়বো। তা আমরা তো এর আগে রকস এর ক্লাসিফিকেশনে পড়েছিলাম যে শিলা তিন প্রকারের, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এখানে আমরা ইগনিয়াস রকস মোটামুটি আমরা উদাহরণ হিসেবে ব্যাসল্ট, গ্রানাইট, ডোলেরাইট, এটাও হবে ডোলেরাইট, পেগমাটাইট, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ইগনিয়াস রক। ডোলেরাইট, এগুলো। আর সেডিমেন্টারি রকস এর মধ্যে পড়ছে স্যান্ডস্টোন, লাইমস্টোন, এগুলো পড়ছে। মেটামরফিক রকের মধ্যে নিশ আছে, কোয়ার্টজাইট আছে, মার্বেল আছে, স্লেট আছে, স্লেট না, এই মার্বেল, কোয়ার্টজাইট, এটা আমরা বলতে পারি। এটা না, মার্বেল, কোয়ার্টজাইট। আচ্ছা, বেশ। এবার আমরা এক এক করে প্রত্যেকটা দেখব যে কিরকম রকস গুলো। আমরা আগে ইগনিয়াস রকস সম্পর্কে আমরা এর আগে বিস্তারিত পড়েছি শিশি1। Igneous rocks are commonly identified in the field by the study of their interlocking crystallization. এই ক্রিস্টালের সাথে সম্পর্কযুক্ত, যেহেতু এই বড় বড় দানা সৃষ্টি হয় ইগনিয়াস রকে, সূক্ষ্ম দানার সৃষ্টি হয়, অফ এ নাম্বার অফ মিনারেল গ্রেনস, অনেকগুলি ছোট ছোট খনিজ দানা এখানে দেখতে পাচ্ছি আমরা। ইগনিয়াস রকস আর জেনারেলি হার্ড, ম্যাসিভ, কম্প্যাক্ট, হ্যাভিং নো বেডিং প্লেন। এখানে কিন্তু কোনো রকম বেডিং প্লেন থাকছে না, এবং এটা খুব শক্ত কঠিন একটা শিলা, কম্প্যাক্ট, সংঘবদ্ধ, এবং বেশ বড় আকারে, ম্যাসিভ আকারে পাওয়া যায়। অ্যান্ড ইন্টারলকড গ্রেনস, একটার সাথে আর একটা দানা সব সংযুক্ত। ইট ইউজুয়ালি কন্টেন্স মাছ ফেলস্পার, এর মধ্যে প্রচুর পরিমাণে ফেলস্পার একটা খনিজ, সেটা দেখতে পাওয়া যায়। By the study of these properties, we identified the igneous rocks in the field, যেরকম আমরা গ্রানাইট দেখতে পাচ্ছি, জেনারেলি এটা ইকুইগ্র্যানুলার, গ্র্যানুলার স্ট্রাকচার, একদম গ্রেনস যুক্ত যে গ্রথন সেইটা, এবং লাইট কালার অ্যাপিয়ারেন্স, একটা হালকা রঙের দেখতে হচ্ছে, সেটাকে আমরা বলছি গ্রানাইট। Granite may be defined as plutonic light-colored igneous rock. These are, তোমরা পাতালিক, উপপাতালিক পড়েছো, সেই plutonic rock. These are among the most common igneous rock. Two most common and essential mineral constituents of granite are quartz and feldspar. যে খনিজের সংমিশ্রণে তো শিলা গঠিত, এখানে কোয়ার্টজ, ফেলস্পার এর সংমিশ্রণে কিন্তু তোমার গ্রানাইট রয়েছে। The first is usually always easily recognized by its glassy lusters. এটা একটা কাঁচের মতো দেখতে, হাই হার্ডনেস, এখানে কাঠিন্যতার মান হচ্ছে 7, and cleavage, ক্লিভেজ হচ্ছে লেস ওয়াইড ট্রান্সপারেন্ট অ্যাপিয়ারেন্সেস। সেইটা যদি আমরা ছবিতে দেখি যে গ্রানাইটটা কেমন দেখতে, তাহলে দেখো গ্রানাইটটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো যে কিরকম হতে পারে। আচ্ছা, এখানে যে ক্লিভেজ বলা হচ্ছে, সেই ক্লিভেজ মানে হচ্ছে ফাটল, যে চির খাওয়ার যে ধরন, হ্যাঁ, সেটা দেখে বোঝা যায় যে কিরকম। এটাকে ভালো ভাষা বা সম্ভেদ বলা হয় ক্লিভেজটাকে, খনিজের ফাটল বা সম্ভেদ বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে আর কি। এক একটা খনিজের এক এক রকম সম্ভেদ আছে, সেটা থেকে আমরা বুঝতে পারি যে এটা কিরকম। গ্রানাইট একটা উদ্বেধী আগ্নেয় শিলার অন্তর্গত,
যেটা জানি আমরা যে ভূগর্ভের যে উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের মধ্যেই অনেক নিচে বহু বছর ধরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে গ্রানাইট শিলায় পরিণত হয়। এই কারণে একে পাতালিক শিলা বলে। যে প্লুটোনিক কথাটা বলা হলো, পাতালিক। খুব ধীরে ধীরে শীতল হয় বলে গ্রানাইট শিলার কণাগুলি খুব বড় ও স্পষ্ট হয় এবং একটির অপরটির গায়ে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। দেখো ছবিটাতে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে দানাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই এটা তোমার সম আকৃতির কণাযুক্ত শিলা এখানে আমরা পাচ্ছি। এখানে তিনটে খনিজ রয়েছে, কোয়ার্টজ, ফেলসপার আর অভ্র, এই দ্বারা গ্রানাইট গঠিত। তবে কখনো কখনো হর্নব্লেন গ্রানাইটের অংশীভূত হতে পারে। ঠিক আছে, তা এর তাহলে আকৃতিটা আমরা কিরকম দেখছি, যে স্ফটিকাকার, রংটা এখানে একটু দেখছো গোলাপি টাইপের, গোলাপির সাথে কালো ছোপ ছোপ, আবার কোনো কোনো জায়গায় সাদার সাথে কালো ছোপ ছোপ থাকে। এইরকম গ্রানাইটও কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই গোলাপি বা সাদা সাথে কালো দাগযুক্ত খনিজ উপাদানগুলো আমরা পেলাম, কোয়ার্টজ, ফেলসপার, বায়োটাইট। এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.5। তাহলে এটা একটা আগ্নেয় শিলা গ্রানাইট। আর গ্রানাইটের দু রকম ধরন আমরা দেখছি। ফেলসপার মেকিং গ্রানাইট মে বি অফ টু টাইপস। একটা হচ্ছে পটাশ ফেলসপার, commonly orthoclase, and soda bearing plagioclase feldspar like albite and oligoclase। আমরা এই অলিগোক্লেজ যেটা, সেটা অলিগোক্লেজ বা এই প্যাজিওক্লেজ ফেলসপার, এটা আমরা যখন ফেলসপার মিনারেলস পড়বো তখনও কিন্তু এগুলোই পড়বো, যে ফেলসপার দু ধরনের মিনারেলস আছে ফেলসপার, একটা হচ্ছে অর্থোক্লেজ ফেলসপার, একটা প্যাজিওক্লেজ ফেলসপার। এছাড়া ফেলসপার মাইক্রোলিন may also occur in some granites। এরপর আমরা আসবো ব্যাসল্ট। Basalt is usually dark gray to black in color due to its high content of augite or other dark colored pyroxene। এই pyroxene mineralsটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ব্যাসল্ট ক্রিয়েশনের জন্য, but can exhibit a wide range of shading। Some basalts are quite light colored, কোনো কোনো ব্যাসল্ট আবার একটু হালকা কালারও হতে পারে, due to a high content of plagioclase। মানে যে ধরনের মিনারেলস এর উপস্থিতি হবে সেই ধরনের মিনারেলস এর জন্য তার কিন্তু রং বা বৈশিষ্ট্যটা নির্ভর করবে। These are sometimes described as leucobasalts। যখন প্যাজিওক্লেজ হবে বা লাইট কালার ব্যাসাল্ট হবে সেটা হবে লিওকোব্যাসাল্টস। এই ব্যাসাল্ট শিলাটা তোমরা নিশ্চয়ই রেল লাইনের ধারে দেখেছো। এটা একটা নিঃসারী আগ্নেয় শিলা, এর আগেরটা ছিল উদ্বেধী। এটা ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে এসে ঠান্ডা বায়ুর সংস্পর্শে খুব দ্রুত শীতল কঠিন হয়ে যায়। তাই খুব দ্রুত হয় বলে এর কণাগুলো কিন্তু দেখো খুব সূক্ষ্ম, এর কণাগুলো তুমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারছো না, কিন্তু এটার দেখো কণাগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছিল। তাহলে এই এটার কণাটা সূক্ষ্ম এবং এটা কালো, আবার অনেক সময় গাঢ় বাদামি বর্ণেরও হয়ে থাকে। তাহলে এর খনিজ উপাদান কি, পাইরক্সিন এবং চুন জাতীয় প্যাজিওক্লেজ হচ্ছে প্রধান। এছাড়া লোহা, অলিভিন, ইলমেনাইট, হর্নব্লেন্ড খনিজ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর স্তম্ভাকৃতি দারুণ, যে কলামনার জয়েন্ট দেখো এরকম যেন কলামের মতো কলামনার জয়েন্টস, এর যে দারণ গুলো রয়েছে সেগুলো ভার্টিক্যাল কলামনার। ব্যাসাল্ট শিলায় সিলিকার অংশ কম বলে একে ক্ষারকীয় শিলা বলা হয়ে থাকে। আর আমরা গ্রানাইটটা জানি যে আম্লিক শিলা, হ্যাঁ, সেখানে তোমার সিলিকার অংশ খুব বেশি থাকে, তাই সেটা হচ্ছে আম্লিক শিলা। তাহলে ব্যাসাল্ট এ volcanic igneous rock occurs worldwide but especially in India, Scotland, Greenland, Iceland, Canada and in northwestern United States. Most basalt occurs as lava flows
in narrow dikes or seals. ওই ডাই লাভা ফ্লো যখন কোনো ফাটলের মধ্য দিয়ে আসে এবং সেখানেই জমাট বেঁধে সৃষ্টি হয়, যেরকম তোমার অনুভূমিক ভাবে হলে সিলস, উল্লম্ব ভাবে হলে ডাইকস. It is the basalt from lava flows that make up the enormous sheets of lava plateau. এই ব্যাসাল্ট দিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাভা প্লেটো সৃষ্টি হচ্ছে. দিস রক ইজ ইজি টু আইডেন্টিফাই. এটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করছি. এর কালারটা দেখে ব্যাসাল্ট অ্যাপিয়ার্স ব্ল্যাক অর গ্রেইশ ব্ল্যাক, সামটাইমস উইথ এ গ্রিনিশ অ্যান্ড রেডিশ ক্রাস্ট. এরকম সবজেটে বা লালাভো একটা এ থাকতে পারে. ফিল ইটস টেক্সচার. যদি আমরা এর গ্রথনটা দেখি তাহলে দেখবো খুব ফাইন, সূক্ষ্ম গ্রেন এবং ইভেন গ্রেন, প্রত্যেকটা একই সমকণা যুক্ত. The dense rock has no crystals or minerals discernible to the naked eye. এটা খালি চোখে তুমি কিন্তু কোনো কণাগুলোকে দেখতে পাচ্ছ না. When freshly broken, basalt has a dull surface. যখন এটা ভেঙে যাচ্ছে তখন সেটা একটা মানে তোমার ধূসর টাইপের একটা দেখতে হচ্ছে. Determine its structure with your naked eye or a microscope. আমরা খালি চোখে তো দেখতে পাচ্ছি না, আমরা মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে often vesicular or amygdaloid basalt has columnar jointing. আমরা এর আগেও বলেছি যে ব্যাসাল্টের যে জয়েন্ট সিস্টেম বা দারণ বা ফাটল যেটা, সেটা তোমার কলামনার জয়েন্ট. Examine your rock's composition with a microscope. Basalt occurs more often as pyroxene. Pyroxene আছে বলে এটা কিন্তু খুব shiny black, and as plagioclase. Plagioclase থাকার জন্য এটা হচ্ছে white gray color. দু ধরনের basalt আমরা দেখছি. The presence of olivine gives basalt a green. যদি যে ব্যাসাল্টের মধ্যে অলিভিন খনিজ থাকবে, মিনারেল থাকবে, সেটা গ্রিন কালার হবে. Glassy appearance and is called olivine basalt. Also present may be iron ore. যদি আয়রন ওর থাকে, ইলমেনাইট আর ম্যাগনেটাইট এগুলো থাকে, আর ব্রোঞ্জ কালার্ড বায়োটাইট. তাহলে অনেক সময় ব্রোঞ্জ কালার বায়োটাইট থাকলে সেটার কালারটা একটু লালচে টাইপের হয়ে থাকে. এরপরে আমরা আসবো ডোলেরাইট. ডোলেরাইট তোমাদের যেটা রয়েছে গ্রানাইট, ব্যাসাল্ট, ডোলেরাইট. ডোলেরাইট is the medium grained equivalent of basalt. এটা অনেকটা ব্যাসাল্টের মতনই. A basic rock dominated by plagioclase এবং pyroxene. এই মিনারেলস এর নামগুলো একটু মনে রাখতে হবে, কোন কোন মিনারেলস দিয়ে কোনটা গঠিত. Dolerites also often include olivine or quartz and can be alkali basalts, olivine tholites and or quartz tholites. They can contain a wide range of accessory minerals including hornblende and biotite. এছাড়া আমরা হর্নব্লেন, বায়োটাইট এই সমস্ত মিনারেলসও কিন্তু এটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে. এটা দেখতে দেখো অনেকটা ব্যাসাল্টের মতনই, কিন্তু এই ব্যাসাল্টের এটা রংটা দেখো যেন খুব মানে কুচকুচে একটা কালো, এবং এটা অতটা মসৃণ না. এটা যেরকম ব্যাসাল্টটা দেখেছিলে, ব্যাসাল্টটা যেরকম দেখো একটা গ্লাসি অ্যাপিয়ারেন্স ছিল, একটা তোমার চকচকে একটা ভাব রয়েছে. হ্যাঁ, এর মধ্যে কিন্তু সেই ভাবটা নেই. এটা একটা অতটা তোমার না, মানে একটু কি বলবো, ডাল লুক এটার মধ্যে রয়েছে. ডলেরাইট এবং ব্যাসাল্টটাকে আমরা আলাদা করতে পারবো এইরকম ভাবে. পেগমাটাইট. A pegmatite is an igneous rock showing a very coarse texture. মানে গ্রানাইট তো আমরা দেখেছি কোর্স টেক্সচার, এটা আরো কোর্স টেক্সচার, মানে স্থূল গ্রথন.
with large interlocking crystals, বড় বড় crystals হবে, usually greater in size than 1 centimeter and sometimes greater than 1 meter. Most pegmatites are composed of কি কি দিয়ে গঠিত হচ্ছে? কোয়ার্টজ, ফেলসপার এন্ড মাইকা। যেরকম ভাবে তোমার গ্রানাইট আমরা দেখেছি, কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, এখানেও তাই, হ্যাভিং আ সিমিলার সিলিসিক কম্পোজিশন অ্যাজ গ্রানাইট, গ্রানাইটের মতনই এর সিলিকার কম্পোজিশন। হাউএভার তোমার রেয়ার ইন্টারমিডিয়েট কম্পোজিশন অ্যান্ড মাফিক পেগমাটাইটস আর নোন। এছাড়াও যেটা মাঝামাঝি ইন্টারমিডিয়েট কম্পোজিশন সেটা হচ্ছে মাফিক পেগমাটাইটস। এটা দেখলে বুঝতে পারবে, এই যে বড় বড় ক্রিস্টালস আমরা দেখতে পাচ্ছি, দেখো দুটোতেই দুটো ভিন্ন কালার, এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক রয়েছে আর এটা ধূসর একটা কালারের মধ্যে, মাটি মাটি কালারের মধ্যে ব্ল্যাক ক্রিস্টালস, বড় বড় ক্রিস্টালস এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে ইগনিয়াস রক্স এর মধ্যে আমরা কি কি দেখলাম? গ্রানাইট, ব্যাসল্ট, ডলেরাইট, পেগমাটাইট। এবারে আমরা আসছি সেডিমেন্টারি রক, পাললিক শিলা। Sedimentary rocks are identified in the field by the study of different layers. So এই জন্য এটাকে স্তরীভূত শিলা বলা হয়ে থাকে, which are originally bedded or laminated under suitable conditions. এটা খুব সুন্দরভাবে মানে একটার পর আর একটা সুন্দরভাবে একটা বেডের উপর একটা বেড অবস্থান করছে। There may be the impression of fossils in sedimentary rocks. আমরা সকলেই জানি যে পাললিক শিলায় জীবাশ্মের উপস্থিতি রয়েছে। The color and the grain size of the rocks may be different in different layers. এক একটা লেয়ারে, এক একটা স্তরে এক এক ধরনের কিন্তু রক রয়েছে শিলা, এবং তাদের রং, তাদের গ্রেন সাইজ সব ডিফারেন্ট টাইপস। By the study of these properties also the rocks may be identified. যেরকম আমরা যে সমস্ত রক্স আমরা আইডেন্টিফাই করছি, যেরকম লাইমস্টোন। লাইমস্টোন এটা একটা ক্যালসিয়াম কার্বনেট যখন রাসায়নিক প্রক্রিয়ায় অধক্ষিপ্ত হয়ে জমাট বেঁধে এই লাইমস্টোনে বা চুনা পাথরে, লাইমস্টোনটাকে কি বলি আমরা? চুনা পাথর। সামুদ্রিক জীবজন্তু দেহাবশেষ থেকেও চুনা পাথর তৈরি হয়ে থাকে, যেমন ফোরামিনিফেরা, প্রবাল প্রভৃতি সামুদ্রিক কীট সমুদ্রের জল থেকে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট সংগ্রহ করে তাদের খোলা তৈরি করে, এবং এই সমস্ত কীটের যখন মৃত্যু হয় তখন তাদের সেই খোলাগুলো সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে অবশেষে চুনা পাথরে পরিণত হয়। এরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি লাইমস্টোন সৃষ্টি হচ্ছে। তাহলে চুনাপাথর যে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, তা অল্প একটু লঘু অ্যাসিডের উপর প্রয়োগ করলেই বোঝা যায়। হ্যাঁ, সেটা অ্যাসিড প্রয়োগ করলে সেটা একটা বুদবুদ ওঠে। সামান্য পরিমাণ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড চুনাপাথরে দিলে চুনাপাথর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে এবং চুনাপাথর থেকে বুদবুদ উঠবে। চুনাপাথর সাধারণত ধূসর বর্ণের হয়ে থাকে, তবে অনেক সময় প্রাণী এবং উদ্ভিদের দেহাবশেষ থেকে কার্বন যদি চুনাপাথরের সঙ্গে বেশি পরিমাণে মিশ্রিত থাকে তাহলে চুনাপাথরের রংটা কালো হয়। তাছাড়া কিন্তু এটা রং ধূসর বর্ণের। চুনাপাথর ক্যালসাইট দ্বারা গঠিত হয় বলে যথেষ্ট নরম এবং এর কাঠিন্য হচ্ছে 3। লাইমস্টোনের আমরা ছবিটা আমরা দেখব যে লাইমস্টোন is a primary source of material for manufacture of Portland cement and for a wide variety of limes. Its other uses are in the metallurgical industries as a flux. এটা নিশ্চয়ই তোমরা দেখেছো চুনাপাথর বা লাইমস্টোন। চুনাপাথরে আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, মার্ল চুনাপাথর, কপুইনা, পরিমাটি, উলিটিক চুনাপাথর, ডলোমাইট। এর মার্ল কি এটা অনেক সময় আসে, MARL, এখানে একটু লিখে দিই
যে চুনাপাথরের একটা টাইপস বলা যেতে পারে, সেটা হচ্ছে মার্ল। মার্ল কি? এতে ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও সেখানে কাদার পরিমাণ বেশি থাকে এবং এটা বিশুদ্ধ চুনাপাথর নয়, এটাকে বলছে মার্ল। এটারও আকৃতি হচ্ছে স্তূপাকৃতি। আমরা দেখলাম একটু আগে যে ছবিটাতে এটা স্তূপাকৃতি, অকেলাসিত, এখানে কিন্তু কোনো কেলাস নেই। যে ক্রিস্টালস আগ্নেয়শিলায় তৈরি হচ্ছিল, এখানে কিন্তু কোনো রকম ক্রিস্টাল ফরমেশন নেই। এটা সাদা রঙের হতে পারে, ধূসর বা সবুজ। আমরা এখানে পুরো সাদা নয়, একটু ধূসর রঙের দেখছি, এছাড়া সাদা সবুজ হতে পারে। এর খনিজ উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বালি, এগুলো কাঠিন্যতার মান হচ্ছে 4 থেকে 5। অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যেরকম শেল জাতীয় জীবাশ্ম, মৃদু অ্যাসিড, এসবে কিন্তু বুদবুদ ওঠে। তাহলে এটা হচ্ছে চুনাপাথর। এবার আমরা দেখবো যে স্যান্ডস্টোন। স্যান্ড থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে তোমার বেলে পাথর। বেলে পাথর এক ধরনের পাললিক শিলা, বালির কণা জমাট বেঁধে এই শিলা সৃষ্টি হয়েছে। বেলে পাথরে বালির কণাগুলো সাধারণত কোয়ার্টজ, বালির কণাগুলি গোলাকার হয়ে থাকে। কোয়ার্টজের কণাগুলো ছোট ছোট এবং অতি সূক্ষ্ম কণা বিশিষ্ট বেলে পাথরকে সিল্ট স্টোন বলা হয়। স্যান্ডস্টোন খুব ছোট ছোট যদি হয় সেটাকে বলা হচ্ছে সিল্ট স্টোন। নুড়ি আকৃতির কণা বিশিষ্ট বেলে পাথরকে বলা হচ্ছে কংগ্লোমেরেট, যেগুলো একটু বড় নুড়ি আকৃতির। কংগ্লোমেরেট আমরা পড়বো পরে। সিলিকন বা ওই রকম কোন উপাদানের সংস্পর্শে কঠিন হলে এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। উপাদান ভেদে বেলে পাথরের রং লাল বা হলুদ হয়। সেরকম বালির কণাগুলো সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট বা কেওলিন দ্বারা জমাটবদ্ধ হলে তার রং লাল বা বাদামি হয়ে থাকে। বেলে পাথরের কণাগুলি সংযোগ সাধক পদার্থের চেয়ে কঠিন। যে বেলে পাথরের যে কণাগুলো রয়েছে সেগুলো খুবই কঠিন, এজন্য এগুলো ভাঙলে কঠিন কণাগুলো অক্ষুণ্ণ থাকে, কিন্তু জমাটবদ্ধকারী পদার্থ ভেঙে যায়। সিলিকা দ্বারা গঠিত বেলে পাথর খুব কঠিন, ফলে এই জন্য এটা গৃহ নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এটারও আকৃতি তোমার স্তূপাকৃতি, যেটার আমরা আকৃতিটা দেখবো। এর যেটা সিমেন্টেশন বা স্যান্ড পার্টিকেলস, এটা বিটুইন 1/10 millimeter to 2 millimeter in diameter। এটা ডায়ামিটার এরকম হতে হচ্ছে। Sandstones perhaps most familiar of all the rocks, as it is usually required and used more than any other rock for all types of buildings। আমরা বিল্ডিংস এর ক্ষেত্রে এটা দেখতে পাই যে স্যান্ডস্টোনটা ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে। The various varieties of sandstone are named after the cementing material, ওই যে জয়েন্টিং যে মেটেরিয়ালটা তার উপর ডিপেন্ড করছে। যেরকম সিলিশিয়াস স্যান্ডস্টোন, হেলুজিনাস স্যান্ডস্টোন, ক্যালকেরিয়াস স্যান্ডস্টোন, আর্জিলেসিয়াস স্যান্ডস্টোন, এরকম প্রচুর ভাগে এটা ভাগ করা সম্ভব। স্যান্ডস্টোনের আকারটা দেখে নাও। স্যান্ডস্টোনটা যদি ধরো, হাতে করে ধরলে কিরকম একটা বালি বালি কড়কড় কড়কড় করবে। হ্যাঁ, এটা যদি হাতে করে নাড়াচাড়া করা যায় দেখবে হাতে একটু একটু বালি বালি লেগে যাবে বা একটু খসখস করবে, এইরকম। এইটারও তোমার স্তূপাকৃতির চেহারা, এর বর্ণটা ধূসর হলুদ বর্ণের বা লালচে খয়েরি টাইপের। হ্যাঁ, ধূসর হলুদ বর্ণের, আমরা এখানে একটু লাল হলুদ বর্ণটাই দেখতে পাচ্ছি। ধূসর দানা বিশিষ্ট ছোট ছোট দানা এখানে রয়েছে। কোয়ার্জ ও কিছু ম্যাগনেসিয়াম খনিজও রয়েছে এখানে।
basic properties of sandstone. It typically registers 7 on the Moho scale. তোমাদের আগে বলেছিলাম যে hardness scale, Moho scale, and has a density ranging from 2 to 2.65 times that of water. Sandstone is usually opaque with a dull luster, although some pieces may be translucent. এটা দেখো, এটা ছবিটা দেখলে বুঝতে পারবে যে একটা ডাল লাস্টার রয়েছে, এটা নিষ্প্রভ টাইপের, এটা দেখতে অনেকটা নিষ্প্রভ। এই কালারটা অনেক সময় পিঙ্ক টু ডার্ক রেড হতে পারে, যে আয়রন অক্সাইড এটাতে উপস্থিতি রয়েছে হচ্ছে বলে। আয়রন অক্সাইড ইজ এ কমন ইমপিউরিটি। ইমপিউরিটি মানে অবিশুদ্ধতা, মানে সেখানে এই যে রয়েছে কিছু জিনিসপত্র এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে ইমপিউরিটি, হুইচ ক্যান কজ দ্য স্যান্ডস্টোন টু রেঞ্জ ফ্রম পিঙ্ক টু ডার্ক রেড কালার দেখা যাচ্ছে। আর স্যান্ডস্টোন এগুলো বলছে, তারপরে আমরা যাবো। The fourth stage is marked by the accumulation of sand that usually settles out of suspension. এটা যেহেতু তোমার বালি থেকে তৈরি হয়েছে, তাই প্রথম স্টেজই হচ্ছে কিন্তু accumulation of sand. The second stage involves the compaction of sand. স্যান্ডটা করে সংঘবদ্ধ হচ্ছে from the weight of additional deposit. You can identify the rock by its distinguishing characteristics. যেরকম তোমার the sand grains are usually in the 0.1 millimeter to 2.2 millimeter. আমরা যদি দেখি তাহলে দেখবো যে made of quartz, এটা যে মিনারেল কম্পোজিশন সেটা হচ্ছে কোয়ার্টজ দিয়ে গঠিত। The cement is typically calcium carbonate or silica, মানে যেটা সংঘবদ্ধ করতে সাহায্য করছে, মানে সিমেন্টিং পার্ট, সেইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট or সিলিকা। এবারে আমরা আসবো মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। Metamorphic rocks are distinctly distinguished from other types of rocks by the development of features like cleavage, foliation, schistosity, and by the presence of such minerals which are known to be metamorphic origin, যেটা কোন একটা শিলা থেকে রূপান্তরিত হয়ে সৃষ্টি, সেটা আগ্নেয় শিলা হতে পারে, পাললিক শিলা হতে পারে, আবার রূপান্তরিত শিলাও রূপান্তরিত হতে পারে। The metamorphic rocks often exhibit an interlocking texture of the constituent mineral grains. যেহেতু আমরা প্রাথমিক গৌণ শিলা থেকে এই শিলায় আসছি বলে, রূপান্তরিত শিলায় আসছি বলে, সেটার টেক্সচারটা কিন্তু আরো কঠিন হবে এবং সেটা ইন্টারলকিংটা আরো স্ট্রং হচ্ছে। These rocks are basically identified in the field on the basis of color, texture, as well as structure. গঠন, গ্রথন এবং রং। টেক্সচার মানে হচ্ছে গ্রথন, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, আর কালার হচ্ছে রং। এই তিনটের মাধ্যমে আমরা রূপান্তরিত শিলাকে চিনতে পারবো। যেরকম নিশ শিলা তোমার গ্রানাইট শিলায় রূপান্তরিত হয়ে নিশে পরিণত হচ্ছে, এটা তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে গ্রানাইট শিলা আস্তে আস্তে নিশে পরিণত হচ্ছে, এটা তোমাদের এতেই পড়েছো। ব্যান্ড অফ কন্ট্রাস্ট কালার, কম্পোজিশন অ্যান্ড টেক্সচার, তোমার মাইকা ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে। এটা ছবিটা দেখলে পরিষ্কার হবে। দেখো এই ব্যান্ডস গুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ব্যান্ড গুলো, এগুলো সব মাইকা ব্যান্ড রয়েছে। তাহলে গ্রানাইট রূপান্তরিত হয়ে নিশে পরিণত হচ্ছে, এই শিলার কণাগুলি
খুব একটা যে সূক্ষ্ম তা না, এরা সমান্তরাল ভাবে স্তরে স্তরে সুসজ্জিত থাকে। কোয়ার্টজ, অভ্র, ফেলসপার নিশের প্রধান উপাদান। এই তিনটে কিন্তু গ্রানাইটেরও উপাদান ছিল। এছাড়া হর্নব্লেন্ড, অগাইট প্রভৃতিও দেখা যায়। এর আকৃতিও হচ্ছে স্তূপাকার, রংটা ধূসর, সাদা বা কালো। এটা দেখো রংটা একটু মাঝে মাঝে কালচে কালচে ভাবও আছে, আবার ধূসর সাদা রঙও রয়েছে। এবং এর খনিজ উপাদান তো বললাম, ফেলসপার, কোয়ার্টজ, বায়োটাইট, হর্নব্লেন্ড প্রভৃতি রয়েছে, যেগুলো সমান্তরাল ভাবে স্তরে স্তরে সাজানো। এর আপেক্ষিক গুরুত্ব 2.7। এই যে ব্যান্ডটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা একটা নিশ শিলা। নিশ মেটামরফিক রক দ্যাট হ্যাজ এ ডিস্টিংক্ট ব্যান্ডিংটা এটাতে খুব গুরুত্বপূর্ণ, which is apparent in hand specimen or on a microscopic scale. Gneiss usually is distinguished from schist by its foliation and schistosity. Schist যেটা আমরা জানি যে তোমার স্লেট থেকে তোমার সিস্টে পরিণত হচ্ছে। যেরকম মাটি কাদা জমাট বেঁধে, কাদা পাথর যেরকম আমরা স্যান্ডস্টোন বা বেলে পাথর পড়লাম, সেরকম মাটি কাদা জমাট বেঁধে কাদা পাথর বা মাড স্টোন তৈরি হয়, বা সেল, মাড স্টোনকে আবার সেলও আমরা বলে থাকি। সেই রকম আমাদের মাড স্টোন, এখানে আমি একটু মাড স্টোন বা সেলটা লিখে দিই, যেটা নিশের মতো নিয়ে যেরকম গ্রানাইট নিশে পরিণত হচ্ছে, সেই রকম সিস্ট আমরা যখন দেখছি সেটা কাদা পাথর বা সেল, এইরকম যে পাললিক শিলার অন্তর্গত সেল বা মাড স্টোন, সেইগুলোতে আবার বেশি চাপ পড়লে সেটা প্রথমে স্লেটে পরিণত হয়, তারপরে ফিলাইট এবং অবশেষে সিস্টে রূপান্তরিত হয়ে যায়। তাই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে niche usually is distinguished from schist by its foliation and schistosity. Niche displays a well-developed foliation and a poorly developed schistosity and cleavage, যেটা সিস্টের মধ্যে আমরা ক্লিভেজ, schistosity এগুলো দেখতে পাই। Niche is usually light in color, but it can be quite dark. It looks like it has ribbons or stripes of minerals running through the rock. এটা যেন মনে হচ্ছে না যে শিলার উপর দিয়ে এরকম একটা স্ট্রিপস যেন চলে গেছে। The grain size is usually fairly coarse, খুব সূক্ষ্ম দানা। Niche usually breaks into blocky pieces, বড় বড় পিসে এটা দেখা যাচ্ছে, not along the layers. Unlike granite, in which the crystals are randomly arranged, the crystals in niche are lined up and in layers. এখানে কিন্তু তোমরা এর আগে যেটা পেগমাটাইট বা অন্যান্য দেখেছো ডোলের ইয়েতে, তোমার গ্রানাইটে যে ক্রিস্টালস গুলো একটা র্যান্ডামলি রয়েছে, কিন্তু এখানে একটা লেয়ারের মধ্যে অবস্থান করছে। Crystals in gneiss are lined up and in layers. Gneiss is a tough and hard rock, মানে রূপান্তরিত শিলা তো স্বভাবতই ভীষণ কঠিন শিলা, তাই গ্রানাইট শিলা আরো কঠিন হয়ে নিশে পরিণত হচ্ছে। এবারে অন্যান্য যে মিনারেলস, হোয়াট মিনারেলস মেক আপ দ্য রক্স, কোন কোন মিনারেলস দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিলা গঠিত হয়েছে, যেরকম ফেলসপার, কোয়ার্টজ, মাইকা, এগুলো রয়েছে। এছাড়া রয়েছে কায়ানাইট, গার্নেট, হর্নব্লেন্ড, টুরমালাইন, ম্যাগনেটাইট and many others. তা কিভাবে এটা ফর্মেশন হচ্ছে, যে gneiss is formed from another metamorphic rock is called schist. The schist formed from fine-grained sedimentary rock often called shale. যেটা একটু আগেই যখন নিশ আর সিস্টের মধ্যে পার্থক্য করতে গিয়ে আমরা বললাম। Gneiss can be formed also from some igneous rocks, especially granite. It is usually formed under greater pressure
from moving plates of the earth's crust. এবারে আমরা কিছু মিনারেলস দেখবো, যে যে সমস্ত মিনারেলস গুলো আমাদের একটু পড়তে হবে। সেই মিনারেলস এর মধ্যে রয়েছে মাস্কোভাইট। তোমরা অভ্র এর আগে পড়েছো, অভ্র দু রকমের অভ্র হয়, একটা হচ্ছে বায়োটাইট, একটা হচ্ছে মাস্কোভাইট। তা মাস্কোভাইট বা শ্বেত অভ্র এটাকে বলা হচ্ছে। সেই শ্বেত অভ্রের রংটা দেখো, এটা পাতলা পাতের মতো একটা দেখতে, পাতলা পাতের আকারে শ্বেত অভ্র এবং স্বচ্ছ বর্ণহীন একটা দেখতে হচ্ছে, এবং এই দুটিটা কাঁচের মতো মুক্তোর মতো হতে পারে। এর মধ্যে ফাটলের চিহ্ন স্পষ্ট। দেখো এইগুলো কিন্তু সব ফাটল বা দারুণ, এদিক দিয়ে আস্তে আস্তে কিন্তু এটা ভেঙে ভেঙে যেতে পারে। এটা ভগ্ন অংশগুলো অসমান, কোথাও সমান নয় কিন্তু অসমান। এটা বর্ণহীন বা সাদা। এইটা হচ্ছে তোমার মাস্কোভাইট বা শ্বেত বর্ণের অভ্র। আর এছাড়া আছে বায়োটাইট, যেটা হচ্ছে তোমার ব্ল্যাক অভ্র। সেখানে তোমার কৃষ্ণাভ অভ্র, গ্রানাইট, নিসিস্ট প্রভৃতি শিলায় দেখতে পাওয়া যায়, এবং এটাও খুব পাতলা পাতের মতো, স্তরগুলিকে আলাদা করা যায় এবং খুবই তোমার স্বচ্ছ, এর স্তরটাও কিন্তু স্বচ্ছ হচ্ছে। এর বর্ণটা কালো, এরও উজ্জ্বলতা রয়েছে, উজ্জ্বলতাটা কাচের মতো রয়েছে এবং ফাটলের চিহ্ন স্পষ্ট। Bauxite is the primary ore of aluminium. Almost all of the aluminium that has ever been produced has been extracted from bauxite. এই যে অ্যালুমিনিয়ামের যে তোমরা বাসনপত্র থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রিক্যাল ওয়্যারস যে দেখতে পাওয়া যায়, সেগুলো সবই কিন্তু বক্সাইট থেকে পাওয়া যাচ্ছে। It is a mixture of hydrous aluminium oxides, aluminium hydroxides, clay minerals, and insoluble materials such as quartz, hematite, magnetite, siderite, and geothite. The aluminium minerals in bauxite can include gibbsite, bohemite, and diaspore. তাহলে এই সমস্ত অ্যালুমিনিয়ামের যে ওর, প্রাথমিক যে ওর, সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইটের মধ্যে দেখো মটর দানার মতো হাইড্রাস অক্সাইড বা শোধক অক্সাইড এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু বাদামি লালচে টাইপের, তার মধ্যে রয়েছে বক্সাইট। বক্সাইটটা খুব আসে অনেক সময় তোমার আইডেন্টিফিকেশনের সময়, যে এটা যেটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লৌহ বর্জিত ধাতব খনিজ, মানে এটা একটি ওজন হ্রাসশীল বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু খনিজ সম্পদ। এইটা তোমার ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে শুষ্ক এবং আর্দ্র ঋতু চক্রাকার পরিবর্তনের ফলে বক্সাইটের সৃষ্টি হয়ে থাকে। যখন বৃষ্টিপাত হচ্ছে তখন ধৌত প্রক্রিয়ায় লোহা দ্রবীভূত হয়ে এবং অন্যান্য খনিজ পদার্থ অপসারিত হয়ে যায়, কিন্তু অ্যালুমিনিয়ামের সিলিকেট অক্সাইড রূপে মাটিতে থেকে যায়, সেটাই কিন্তু পরবর্তীকালে বক্সাইটের রূপ ধারণ করছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি মটর দানার মতো শোধক অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে, বা এটা রংটা লালচে বাদামি বা মেটে হলদে টাইপের হতে পারে। এর উজ্জ্বলতাটা কিন্তু নেই, উজ্জ্বলতা বললে এটা নিষ্প্রভ টাইপের। এখানে এর কোনো সম্ভেদ নেই। এটা ফাটল কি দেখতে পাওয়া যাচ্ছে? কোনো ফাটল দেখা যাচ্ছে না। খনিজ চূর্ণের বর্ণ সাদা, গন্ধটা মেটে গন্ধ আর কি, মানে মাটির গন্ধ। ভগ্ন দশা এবড়ো খেবড়ো হতে পারে। Bauxite is typically a soft material with a hardness of only 1 to 3 on the Mohs scale, যেটা কাঠিন্য মাপক স্কেল, সেই স্কেলে 1 to 3. It is white to gray to reddish brown with a white structure, earthy luster, and a low specific gravity of between 2 and 2.5.
These properties are useful for identifying bauxite. পিজোলিথিকটা এই যে এইটা হচ্ছে পিজোলাইটস, যে পিজোলিথিক স্ট্রাকচারটা একটু দেখতে কিরকম, আর এটা দেখো এই যে পুরো একদম বড় বড় আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ আপ ভিউ অফ বক্সাইট স্পেসিমেন ইন দ্য ফটো at top of page. This photo shows detail of পিজোলাইটস। এইটা যে কিছু কিছু বক্সাইটসে এইরকম পিজোলাইটস থাকে, আবার কোনো কোনো বক্সাইটে পিজোলাইটস থাকে না। দেখবে এই বক্সাইটটাই যেরকম উইদাউট পিজোলাইটস, হ্যাঁ এরকম তোমার বক্সাইটের মধ্যে এরকম মটর দানার মতো যে বড় বড় যে আমরা দেখতে পাচ্ছি সেইটা কিন্তু অনেক বক্সাইটে থাকে না, সেটা হচ্ছে বক্সাইট উইদাউট পিজোলাইটস। আর এইটা হচ্ছে বক্সাইট উইথ পিজোলাইটস। এর আগে যেটা দেখেছিলাম এটাও হচ্ছে বক্সাইট উইথ পিজো, এইটারই মানে বড় করে এটা দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজ তোমরা এর আগে আমরা অনেকটাকেই পড়লাম যে গ্রানাইটে কোয়ার্টজ রয়েছে, ফেলসপার, কোয়ার্টজ এগুলো রয়েছে, এই যে সমস্ত মিনারেলস গুলো আর কি কোয়ার্টজ রয়েছে। আর এর কোয়ার্টজের যেটা রাসায়নিক সংযুক্তি যেটা সিলিকন ডাইঅক্সাইড SiO2 এই কোয়ার্টজ আমরা বেশিরভাগ শিলাতেই দেখতে পাচ্ছি, গ্রানাইট এবং বেলে পাথরে, অন্যান্য শিলাতেও এটা লক্ষ্য করা যাচ্ছে। কোয়ার্টজ সাধারণত বর্ণহীন সাদা রঙের হয়ে থাকে এবং অন্যান্য খনিজের সংমিশ্রণে এটা আবার অনেক সময় হলদে, ফিকে, গোলাপি, বাদামি এরকম টাইপেরও হতে পারে। তা বর্ণহীন কোয়ার্টজের স্ফটিক ফিটকিরির মতো, এটা অনেকটা ফিটকিরির মতো দেখতে লাগছে দেখো, সেই আর এটা এই স্ফটিক বা ক্রিস্টাল, এই ক্রিস্টালটা দেখতে ফিটকিরির মতো এবং সাদা দুধের মতো, এটা মিল্কি কোয়ার্টজ এটাকে দেখাচ্ছে। অনেক সময় পিঙ্ক টাইপের হতে পারে, স্মোকি হতে পারে। এটা যেটা কেলাস গঠন হয়েছে, এটার মধ্যে ক্রিস্টাল তৈরি হচ্ছে, সেজন্য এটাকে স্ফটিক আকার, ষড়ভুজাকৃতি এটা দেখতে। এটার উজ্জ্বলতাটা এটা কাচের মতো, এর কোনো ফাটল নেই, এর খনিজ চূর্ণের বর্ণটা সাদা, এর ভগ্ন অংশ উঁচু নিচু, এই যে এবড়ো খেবড়ো উঁচু নিচু রয়েছে, গঠন হচ্ছে দানাদার, আর খনিজটা স্বচ্ছ বা কাঁচের ন্যায় দেখতে লাগছে। আচ্ছা, এটা হচ্ছে হেমাটাইট। হেমাটাইট অনেকটা দেখতে তোমার এই তোমার এরকম একটু লালচে টাইপের হয়েছে। হেমাটাইট, ম্যাগনেটাইট তোমরা এর আগে পড়েছো। এটা বড় আয়তনে দানাযুক্ত, এটা লোহা নানা প্রকার রাসায়নিক যৌগে পাললিক শিলার মধ্যে আকরিক রূপে অবস্থান করে। এটা সবচেয়ে উল্লেখযোগ্য তোমার লৌহ আকরিক যা অক্সাইড রূপে পাওয়া যাচ্ছে। এটা রক্ত বর্ণের, এতে লোহার পরিমাণ প্রায় 70 ভাগ। এটা তোমার বড় আয়তনে এখানে দানা যুক্ত, এটা বোঝা যাচ্ছে দানা রয়েছে, বড় আয়তনের দানা। এবার এর উজ্জ্বলতাটা কিন্তু একটু ধাতব টাইপের, ধাতব বা মেটে মাটির মতো। আর এর সম্ভেদ বা ফাটল, এটা দাগযুক্ত তলে সমান্তরাল, সমান্তরালে এর ফাটলটা লক্ষ্য করা যাচ্ছে। এর ভগ্ন অংশগুলো অসমান হয়ে থাকবে এবং দানার আকৃতি অনেকটা রম্বসের মতো, এক একটা দানা যদি ভাঙা হয় তাহলে সেটা অনেকটা রম্বসের মতো আকৃতি। এবং HCl দিলে এটা বিক্রিয়া ঘটে বা চুম্বক, এটা সব থেকে বড় আইডেন্টিফিকেশন হচ্ছে এটা চুম্বকে আকর্ষণ করে। তখনই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে হেমাটাইট। ম্যাগনেটাইট, ম্যাগনেটাইটও এরকম একটু কালচে, ম্যাগনেটাইটটা একটু কালচে টাইপের হয়ে থাকে। এইরকম আমরা বিভিন্ন ধরনের যে শিলা এবং দেখতে পাচ্ছি। এর আগে আমরা কংগ্লোমারেটটা পড়েছিলাম, যে তোমার পাললিক শিলার প্রধান উপাদান হিসাবে করতে গিয়ে কংগ্লোমারেটটা পড়েছি। আর এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে চ্যালকোপাইরাইট। এটা তামার মতো, দেখো এর যে এটা রয়েছে সেটা অনেকটা তামার মতো দেখতে রয়েছে, এটাকে বলা হচ্ছে চ্যালকোপাইরাইট। এটা এক ধরনের তোমার মিনারেলস, চ্যালকোপাইরাইট।
এটা একটা স্তূপাকৃতির আকার বা স্ফটিকাকার। এখানে এর বর্ণটা হচ্ছে অনেকটা ওই যে বললাম সোনার মতো মনে হচ্ছে, সোনা তামা এরকম মতো দেখতে, তামার আকরিক এটা, এই সোনার মতো দেখতে। তা এইখানে হচ্ছে আগ্নেয় এবং রূপান্তরিত শিলায় এটা দেখতে পাওয়া গেল বিশুদ্ধ অবস্থায় তামার আকরিক হিসাবে, চ্যালকোপাইরাইট। তাহলে চ্যালকোপাইরাইট চেনার উপায় হচ্ছে এটার ওপরের যে কালারটা সেটা হচ্ছে একটু সোনালি রঙের দেখতে হচ্ছে। এটা হচ্ছে তামার আকরিক। এইটা খনিজটা চূর্ণ যদি করো তাহলে দেখতে হবে সবুজ কালো রঙের খনিজ চূর্ণ। এর সম্ভেদ বা ফাটল প্রায় নেই, আর থাকলেও খুব কম। দ্যুতি বা উজ্জ্বলতাটা রয়েছে ধাতব, অস্বচ্ছ, অস্পষ্ট। এটা মানে সেরকম স্পষ্ট নয়, অস্পষ্ট একটা দ্যুতি। এই হচ্ছে তোমার। আর নাইট্রিক অ্যাসিড দিলে এটা দ্রবীভূত হতে পারে, এর একটা বিশেষ ধর্ম রয়েছে, যেহেতু এটা তামার এক আকরিক চ্যালকোপাইরাইট, তাই এইটা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড দিলে এটা দ্রবীভূত হতে পারে।